সুপ্রিয় দর্শক মন্ডলী, রাজধানী টিভি নিরাপদ কৃষি এবং খাদ্য বিষয়ক অনুষ্ঠান থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনারা সকলে ভালো আছেন আশা করি, এবং আপনাদের জন্য শুভকামনা জানিয়ে নিরাপদ খাদ্যের বিভিন্ন বিষয়ের মতো আজকেও আমরা আলোচনা করব, বিশেষ করে নিরাপদ খাদ্যের নীতিমালা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করবার জন্য যে নাগরিক উদ্যোগের প্রয়োজনীয়তা সেই বিষয়ে। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের নিরাপদ খাদ্য নিয়ে কর্মরত একটি নেতৃস্থানীয় বেসরকারি সংগঠন বিসেফ ফাউন্ডেশন। সেই বিসেফ ফাউন্ডেশনের অন্যতম পরিচালক ডক্টর মাহমুদুল ইসলাম সেলিম, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, এবং আমার সঙ্গে আরো রয়েছেন আমাদের পাবনার শাহজাদপুরের একজন কৃষি উদ্যোক্তা, যিনি ডেইরি শিল্প নিয়ে কাজ করছেন এবং নানান ধরনের ডেইরি পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত আছেন। বিশেষ করে সম্প্রতি তারা সেখানে জৈব সার উৎপাদন করছেন, কেঁচো সার উৎপাদন করছেন, সেই উদ্যোক্তা জনাব আতাউর রহমান। আপনাকেও শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা শুরু করতে চাই দর্শক মন্ডলী ডক্টর মাহমুদুল ইসলাম সেলিমকে দিয়ে। যেমনটি আমি বলছিলাম যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা একটা কঠিন চ্যালেঞ্জ এবং তার জন্য সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন, সেটা সরকারি পর্যায়ে থেকে যেমন তেমনি উৎপাদক পর্যায়ে এবং ভোক্তা পর্যায়ে। তো আমরা এই যে সমন্বয়ের প্রয়োজন বা সমন্বিত উদ্যোগের প্রয়োজন, সেই বিষয়ে ডক্টর মাহমুদ ইসলাম সেলিমের কাছে প্রথমে জানতে চাইবো, আপনি কি মনে করেন এটা কতটা জরুরি? ধন্যবাদ। এটি কতটা জরুরি নয়, এটি বেশ জরুরি বিষয়, কারণ সমন্বয় ব্যতীত আপনি নিরাপদ খাদ্যের অর্থাৎ নিরাপদ খাদ্যের যে চাহিদা বর্তমান তৈরি হয়েছে সেটিকে যোগান দেওয়ার জন্য নিরাপদ কৃষি এবং নিরাপদ কৃষি একটা ফল ফসল যেটি উৎপাদন হোক না কেন নিরাপদভাবে তৈরি করে সেটি পরিবহন করে প্রক্রিয়াজাতকরণ করে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ রাখা, এটি চারটিখানি বিষয় নয়। এবং এই সকল ক্ষেত্রেই আমাদের যে উদ্যোক্তারা আছে তাদের সমন্বয় করাটাও জরুরি। এর সঙ্গে যে নিরাপদ খাদ্য তৈরি করে ভোক্তার কাছে দেওয়ার জন্য, বিশেষ করে প্রক্রিয়াজাতকরণের জন্য, অথবা এর মধ্য থেকে যদি ভেজাল আসে সে ভেজালগুলো দূর করার জন্য যে সরকারের যে বিভিন্ন দপ্তর আছে সেগুলোর মধ্যেও সমন্বয় জরুরি। আমরা সরকারের দপ্তরের কাছে সমন্বয় ও তাদের মাঝে সমন্বয় বিষয়টিতে আসবো, কিন্তু আমি একটু উদ্যোক্তা পর্যায়ের জায়গাটাতে একটু থাকতে চাই। আমার সঙ্গে রয়েছেন আতাউর রহমান, যিনি পাবনার শাহজাদপুর থেকে এসছেন, সিরাজগঞ্জের শাহজাদপুর, জি, বৃহত্তর পাবনা। তো এই যে আপনাদের ওখানে, আপনারা তো শাহজাদপুর তো বিখ্যাত মূলত আমাদের ডেইরি শিল্পের জন্য, এবং সেখানে প্রায়, আমি যদি ভুল না করি, প্রায় 4 লক্ষ গবাদি পশু পালন করা হয়। জি, হ্যাঁ, জি। এই চাষ, এখানে এই ডেইরি শিল্পের বর্তমান অবস্থাটা কি? সেখানে কি নিরাপদ পণ্য উৎপাদন হয় বলে আপনি মনে করেন? নিরাপদ পণ্য তৈরি হয় এটা কোন কারণে বলতেছি, যেহেতু আমাদের মেল বিটা আছে, মেল বিটার থাকার কারণেই আমাদের যে গবাদি গরু আমাদের খামারিরা যে পালার পরে হয়তো মাঝখানে আমাদের 2010-12 আমাদের দুধগুলো মেলবিটায় মানে নিতে পারতো না, বিভিন্ন আমাদের খামারিদের খুব কষ্ট হইতো। তখন আমরা নিজেরাই, আমরা উদ্যোগের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন তৈরি করতেছি। আমাদের প্রচুর কষ্ট, এই নিরাপদ খাদ্য কিভাবে পরিষ্কার করে ধোয়া লাগবে, কিভাবে পরিষ্কার করে রাখতে হবে, এই যে এরকম আমরা এই ক্যাটাগরিতে আমরা মালটাকে প্রশিক্ষণ পেয়েছেন। আমরা প্রশিক্ষণ কিছু আমাদের একটা এনজিও আমাদের এটা দিছিল সরকারের পক্ষ থেকে উদ্যোক্তা নেয়। এবং আমরা তো ওখানে যেমন অনেক ভালো মিল্ক বিটার কথা আপনি বলছিলেন, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান সেখান থেকে দুধ সংগ্রহ করে, প্রায় 4 লক্ষ গবাদি পশুর দুধ তো কম না। তো সেই জায়গাতে আবার এরকম কথাও পত্রপত্রিকায় অনেক সময় আসে যে সেখানে নানান ধরনের কৃত্রিম দুধ নাকি তৈরি হয়। এটা কি কতটুকু ভিত্তি আছে? এটা কি সত্যি? এটা সত্যই বলছে, কিন্তু আমি চাই যে আমাদের যে কিছু, এই যে আমরা তো আসলে শাহজাদপুরের মানুষ, কত মানে এসব কথা যখন শুনি, পেপার পত্রিকাও মাঝে মাঝে আসে, আসলে শুনে নিজেরও লজ্জা করে। কিন্তু একটা বিষয় হলো যে আমি চাই এরকম যারা এই গোশ নামায় হোক আর যারাই হোক, যারা দুর্নীতি করতেছে, এরা তো সরকারের দায়িত্ব, এগুলো তো এটা তো। ডক্টর সেলিম, শাহজাদপুরের ঝাঁসির কাছে আমরা শুনলাম যে তারা চেষ্টা করছেন এবং তারাও কিন্তু চান যে তাদের পণ্য নিরাপদ থাকুক এবং এটা সরকারের দেখার দায়িত্ব।
সরকার আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারছে একজন ভোক্তা হিসেবে এবং সংগঠক হিসেবে আপনার অবজারভেশন কি? ধন্যবাদ। দেখুন, শাহজাদপুর একটি বিশেষ এলাকা। এখানে দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি আছে এবং 4 লক্ষ মিল ভিটা নামে যেটি এটি একটি অটোনোমাস সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এরা সমবায় সমিতির সদস্যদের নিয়েই কাজ করে। তাছাড়াও এটি বিশেষ এলাকায়, এখানে বাথান আছে এবং একটা নির্দিষ্ট সময় ধরে ভালো সুষম গবাদি পশুর খাদ্য উৎপাদন হয়, সবুজ ঘাস উৎপাদন হয়, যে কারণে সে সময় কিন্তু দুগ্ধ উৎপাদনটাও ভালো থাকে এবং দুগ্ধ উৎপাদন থেকে পরিবহন করে ওখানে স্টোরেজ করার মতো কিন্তু মিল্ক ভিটার ফ্যাসিলিটি আছে এবং প্রসেসিং প্ল্যান্ট আছে। সঙ্গত কারণে সেখানে শুধু দুধ নয়, গুঁড়া দুধ মানে যেটা দুধকে গুঁড়া দুধ নিয়ে যাওয়া, ঘি, বাটার, এই সবকিছুই কিন্তু বাঘাবাড়ি থেকে উৎপাদন হয়। সুতরাং এই জায়গাটা একটু বিশেষ গুরুত্ব দিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করা উচিত। মিল্ক ভিটা ছাড়াও আমরা যেটা দেখি যে নিরাপদ খাদ্যের জন্য আমাদের কিন্তু আসলে পরিদর্শক সেই পরিমাণ নাই। এই বাংলাদেশ ফুড সেফটি অথরিটি আছে, ফুড সেফটি অথরিটি কিন্তু এখন পর্যন্ত বলা যায় না যে জেলা বা উপজেলা পর্যায়ে সেই পরিমাণ তাদের কোনো কাজ আছে। লোকবলের অভাব আছে, পরিদর্শকের অভাব আছে এবং এই যে উদ্যোক্তা এবং খামারিদেরকে প্রশিক্ষণ দেওয়া, নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং যে কোনো একটি বিষয়, বিশেষ করে খাদ্যের নিরাপদতা বা নিরাপদ খাদ্যের যে বিভিন্ন জায়গায় যে খাদ্য নিরাপদ খাদ্য অনিরাপদ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু উদ্যোক্তা পর্যায়ে এবং কৃষক পর্যায়ে যথেষ্ট প্রশিক্ষণের প্রয়োজন আছে। হ্যাঁ, আতাউর রহমান সাহেব বলছিলেন তারা প্রশিক্ষণ পান নাই। হ্যাঁ, ওখানে আমার যতটুকু ধারণা, আমি ওখানে 2 বছর কাজ করেছি, 1992 থেকে 94 পর্যন্ত খামারিদের সঙ্গে। ওনাদের যে প্রশিক্ষণগুলো হয় মূলত দুগ্ধ উৎপাদন পর্যায়ে কিভাবে বাড়াবে, কারণ যেটি মিল্ক ভিটার মূল কাজ যে তারা দুগ্ধ উৎপাদন বাড়াবে, কিন্তু দুগ্ধ উৎপাদনের পরের যে ধাপগুলো, দুগ্ধ পরিবহন করা, সংরক্ষণ, যেমন আপনি শাহজাদপুর নদী দিয়ে পরিবহন করতে যদি গরমের সময় 3-4 ঘন্টা তারা আসে, সেই সময়টা কিভাবে পরিবহন করবে, এটার জন্য প্রশিক্ষণ যেরকম দরকার এবং প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে তাদের কিন্তু ছোট ছোট কিছু যন্ত্রপাতিও দরকার আছে, যেগুলোর মাধ্যমে দুধ পরিবহন করে সংরক্ষণ করে তারা আনতে পারবে। আমার মনে হয় গুরুত্ব এবং দূষণের ঝুঁকিটা কিন্তু আমি আপনার কথায় যেটা অনুমান করছি যে গরু থেকে যখন আমি দুধটা নিচ্ছি সেই পর্যায়ে দূষণ যতটা না হচ্ছে, তার থেকে যে পরিবহন করা, কারণ আমি কত সময় দুধটা খোলা রাখছি বা অসংরক্ষিত রাখছি, এটা কিন্তু একটা বিরাট একটা চিন্তার বিষয় এবং ওইখানে ঝুঁকিটা বেড়ে যায়। আপনি খুবই গুরুত্বপূর্ণ জায়গাটি ধরেছেন। যেমন আপনি যদি ওখান থেকে মিল্ক চিলিং পয়েন্ট করে ঢাকায় নিয়ে আসতেছেন, কারণ মিল্ক ভিটা কিন্তু লিকুইড মিল্ক বিক্রি করে ঢাকায়, আপনি অনেক সময় দেখবেন মিল্ক ভিটার প্যাকেটজাত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। সেটার মূল কারণ কিন্তু যে ভেহিকেলটায় ট্রান্সফার করতেছে সেটা যদি নির্দিষ্ট তাপমাত্রায় না রাখে এবং 1-2 ঘন্টাও যদি নির্দিষ্ট তাপমাত্রা থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে কিন্তু দুধগুলো নষ্ট হয়ে যাবে। এবং এই ধরনের ক্ষেত্রে অনেক বেশি খামারিদের জন্য আমি এটা ক্ষতির কারণ, এমনকি মিল্ক ভিটার সুনামের জন্য এটি ক্ষতির কারণ। এবং এই ঘটনাগুলো ঘটেনি যে তা নয়, সঙ্গত কারণে আমাদের যে মনিটরিং ব্যবস্থাটি, বিশেষ করে নিরাপদ খাদ্য উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে আনতে যে 6-7টি ধাপের কথা আমরা বলি, কোনোটায় 5টি, কোনোটায় 6টি, কোনোটায় 7টি বিভিন্ন ধাপ, এবং প্রত্যেকটি ধাপেই কিন্তু প্রশিক্ষণের জায়গা আছে, প্রত্যেকটি ধাপেই মান উন্নয়নের প্রশ্ন আছে, প্রত্যেকটি জায়গায় মান নিয়ন্ত্রণের প্রশ্ন আছে। এবং এর সঙ্গে কিন্তু আরেকটি বিষয় যেটি আমি এর আগেও বলিনি, সেটা হচ্ছে সনদ প্রদান করারও ব্যবস্থা আছে। যে কারণ আমরা জানি ব্যবসায়ী মাত্র সকল ব্যবসায়ী ভালো, এটা আমরা ধরে নিচ্ছি, বা সকল উদ্যোক্তাই ভালো, এটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু সকল উদ্যোক্তা বা সকল ব্যবসায়ী সবসময় ভালো থাকবে এটি কিন্তু সবসময় আমরা বিশ্বাসের উপর চলতে পারি না। তদারকি খুব জরুরি, তদারকি জরুরি এবং সরকারের সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র এই ব্যাপারে আপনার কাছে আবার শুনবো সরকার কি করতে পারে। আমি আমার উদ্যোক্তা ভাইয়ের কাছে, আতাউর রহমান ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আপনারা ওখানে যে উদ্যোক্তারা আছেন, প্রায় 4 লক্ষ গবাদি পশু পালন করছেন, তার সঙ্গে জড়িয়ে আছেন তো কয়েক হাজার মানুষ নিঃসন্দেহে। তো আপনারা এই গরুর যে একটা বর্জ্য গোবর, এই গোবরের কি ব্যবস্থাপনা করেন? এই গোবরেরটা আসলে তো আমাদের গ্রাম অঞ্চলে বর্ষা মাসে আমাদের খুব ঘনবসতি, দেখা যায় এই গোবরটা এমন জায়গা ফেলে রাখি, আবার সময় নদীর মধ্যে আমরা ফেলেও দেই।
এই পর্যায়ে দেখা যায় কাতি মাসে এসে আমরা ফেলা দেওয়ার জায়গাও পাই না। রাস্তাঘাট একটা যে পরিবেশ বান্ধব, একজন নামাজ কালাম পড়তে যে রাস্তা দিয়ে যাবি সে পরিবেশও থাকে না। আপনারা কি করছেন? তখন আমি একটা উদ্যোগ নিলাম যে এই যে জৈব সার, আমি একটা জায়গা বেড়াতে গেছিলাম, যাওয়ার পরে ওইটা দেখলাম যে বাংলাদেশের মধ্যে 4 থেকে 5 লক্ষ এই গরু আমাদের এই মেলবিটা দিয়ে আমাদের সাজাদপুর আছে, যেটা হলো 80 থেকে 90% আমাদের গোবরই আছে। তো এইটা দিয়ে আমি 2022 সালের থেকে আমি ইনশাল্লাহ এই জৈব সার তৈরি করে উৎপাদন করতেছি এবং বড় বড় কোম্পানি দিচ্ছি। কিন্তু আমি যে একটা নাম করব, আমি যে লাইসেন্সের দরকার কিছু, আসলে আমি এইটার মানে ব্যবস্থাও পাচ্ছি না। আমি যে কেবাদে কি করব, আমাদের সাজাদপুরের যে কৃষি অফিসার আছে ওনার কাছেও গেছিলাম। না ঠিক আছে, আমরা কাউকে দায়ী করতে চাই না। না, আমি দায়ী করতেছি না, আমি বলতেছি আমাদের একটু সহায়তা করলে যে এইটা দেবে করতে হবে। আমাদের যে পরিবেশ বান্ধব, আমরা যে গোবরটা যে এত গোবর নিচে ধরেন 40 থেকে 50 লক্ষ লিটার গোবর আমাদের সাজাদপুরবাসীর খামারে আছে। আমরা এইটা দিয়ে যদি আমার মতো আরো 2-4টা উদ্যোক্তা আমরা সহযোগিতা করব, যে জৈব সার বানাইলে আমার নিজের জমিতে আমি দিছিলাম গতবার, এই ফলন ইনশাল্লাহ খুবই ভালো হয়েছিল। এই যে সব আপনার তার মানে আমরা যদি নিরাপদ খাদ্য উৎপাদন করতে চাই তার জন্য জৈব সার আমরা আমাদের প্রয়োজন, এবং সাজাদপুর একটা বড় ডিপো হতে পারে দুধের পাশাপাশি। জি দর্শক মন্ডলী, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদের জন্য বিবেচনার জন্য, যে সেখানে 4 লক্ষ গবাদি পশু, 4-5 লক্ষ যেটাই আমরা ধরি না কেন, প্রায় 40 লক্ষ কেজি আমাদের গোবর প্রতিদিন আমরা পাচ্ছি সেখানে, এবং এটার বেশিরভাগটাই অব্যবহৃত থাকছে। ফলে এটাকে সারে উৎপাদন করার মাধ্যমে আমরা কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদনে একটা যুগান্তকারী ভূমিকা রাখতে পারি। সংশ্লিষ্টরা এই ব্যাপারে ভাববেন আশা করি। আমি আবার চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইসলাম সেলিমের কাছে। আপনি উদ্যোক্তা আতাউর রহমানের কথা শুনলেন এবং সেখানকার নিরাপদ খাদ্য উৎপাদনে তাদের যে একটা সম্ভাবনা রয়েছে জৈব চাষ, এই জৈব চাষে জৈব সার উৎপাদন, এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। সারা বাংলাদেশে জৈব সার, বিশেষ করে কেঁচো সার, এটা পপুলারিটি পাচ্ছে কৃষক পর্যায়ে, কিন্তু এখনো তার উৎপাদন অপটিমাম নয়, অনেকে দাম পায় না, এবং এখানে কোনো ভর্তুকির ব্যবস্থাও নাই। এবং কৃষক পর্যায় থেকে একটা দাবি ছিল যে আপনারা রাসায়নিক সারে ভর্তুকি দেয় সরকার প্রায় 9,000 কোটি টাকা প্রতি বছর, তো সেখানে জৈব সারে কোনো ভর্তুকির ব্যবস্থা নাই। এই ব্যাপারগুলোকে বিসেফ ফাউন্ডেশন কিভাবে দেখে, এবং এই ধরনের উদ্যোক্তাদের সংগঠিত করবার ক্ষেত্রে বিসেফ ফাউন্ডেশনের পরামর্শই বাকি? ধন্যবাদ, আপনি মূল জায়গায় এসেছেন। আসলে আমরা যখন দেখি যে শুধু জৈব সার নয়, জৈব সার এবং জৈব বালাইনাশক মিলেই আমরা জৈব কৃষি উৎপাদনের দিকে গেলে অনেক দিক থেকে কিন্তু রাসায়নিক সারের ব্যবহার কমাতে পারি। কারণ আমি যে দিকটাই বলতে চাই সেটা হচ্ছে যে রাসায়নিক সার ব্যবহার করা হয় আমাদের অধিক উৎপাদনের জন্য, কিন্তু সেটি করতে গিয়ে আমাদের সরকারকে অনেক বৈদেশিক মুদ্রা দিয়ে রাসায়নিক সারকে এবং সারের জন্যই শুধুমাত্র ভর্তুকি দেওয়া হয়। অবশ্যই সেই ভর্তুকির যদি কিছুটা অংশ আমরা এই বিষয়ে বিভিন্ন সম্মেলনে আমরা এটা বলছি, বিভিন্ন আলোচনায় এটা বলছি যে আমাদের যে কৃষির ক্ষেত্রে যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটি জৈব বালাইনাশক, জৈব সার সহ জৈব খামারি যারা মানে জৈব পদ্ধতিতে যারা শস্য উৎপাদন করছে তাদেরকে যদি কিছুটা অংশ দেওয়া যেত, তাহলে কিন্তু এই যে আমি যে নিরাপদ খাদ্যের যে আন্দোলন, এটা অবশ্যই বেগবান হতো। আমি জানি না সরকারের নীতি নির্ধারকরা এটি ভাবছেন কিনা, তবে আমরা জোর দাবি জানাই এবং বিসেফ ফাউন্ডেশন এটি নিয়ে আলোচনা করে। পরবর্তী যেটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে কিভাবে উদ্যোক্তাদের নিয়ে, বিশেষ করে কেঁচো সার সহ গোবর থেকে জৈব সার বা গোবরের সঠিক ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন করে, এই শুধু উৎপাদন যারা ফসল উৎপাদন করছে তারা যেমন উদ্যোক্তা, এর পাশাপাশি কিছু কিছু কিন্তু গ্রামেও খাদ্য প্রক্রিয়াজাতকরণ করছে এবং তা প্রসেসিং করছে, তাদের মার্কেটিং করছে। উনি কিন্তু বেশ পরিষ্কার করে একটি বিষয় তুলে ধরছে যে লাইসেন্স করা বা নাম নেওয়া বা বিক্রির অনুমোদনের জন্য আমাদের এরকম কোনো ওয়ান স্টপ সার্ভিস নেই। যখন কোনো উদ্যোক্তা সেটি নিজের খামারে ব্যবহারের পরে বাইরে ব্যবহার করতে যায় তখন কিন্তু তার সার্টিফিকেটের প্রয়োজন পড়ে, এবং এখানেই কিন্তু বড় সমস্যাটি আসে যে আমাদের ওয়ান স্টপ সার্ভিস নেই। যে কোনো একটি জায়গায় খামারি গিয়ে তার সনদটা পেতে পারে, কোনো একটি জায়গায় খামারি গিয়ে তার উৎপাদকের যে জায়গাটি সেটি দিয়ে তার পরীক্ষা করতে পারে।
সেটি কিন্তু নাই। সেই জায়গাটায় আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সরকারের উচিত এই বিষয়ে ওয়ান স্টপ সার্ভিস চালু করা এবং ভোক্তাদের সুবিধার্থে নিরাপদ খাদ্যের আন্দোলনে সহযোগিতা করার জন্য জৈব কৃষি, জৈব সার, জৈব বালাইনাশকের ক্ষেত্রে কিছুটা হলেও ভর্তুকি আগামী বাজেট থেকেই দেয়া শুরু করা উচিত। আপনি সমন্বয়ের কথাটাও বলছিলেন যে সরকারের যে বিভিন্ন দপ্তর আছে, কারণ এটা ওয়ান স্টপ সার্ভিসের সাথে রিলেটেড বলেই আমি প্রশ্নটি করছি যে এই যে পরিদর্শক নাই, কিন্তু অন্য সরকারের অন্য বিভাগের কাছে পরিদর্শক আছে, তো সেগুলোকে কিভাবে আমরা সমন্বিত করতে পারি? বিশেষ করে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও একাধিক এজেন্সি কাজ করে। আমরা মোবাইল কোর্ট নিয়ে যে বিতর্ক আছে আপনারা জানেন, সেগুলো এই সব ক্ষেত্রে সমন্বয় একটা খুব বড় জায়গা। এই সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধনের গুরুত্বটা যদি একটু বলেন, এবং বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে কি কি সুপারিশ রয়েছে এই সকলকে সমন্বিত, বা কি ধরনের উদ্যোগ রয়েছে? ধন্যবাদ আবারও। বিসেফ ফাউন্ডেশন ন্যাশনাল ফুড সেফটি অ্যালায়েন্স বা উদ্যোক্তাদের সম্মেলন করে তাদের একটা অ্যালায়েন্স করার জন্য ইতিপূর্বে 2 বার সম্মেলন করেছে, এবং আমরা আশা করছি যে এবছরেও মে জুন মাসে একটি সম্মেলন করব। কারণ আমরা মনে করি শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, কারণ সরকারের প্রায়োরিটি অনেক এজেন্ডা থাকে। সরকারের প্রায়োরিটি এজেন্ডাতে নিরাপদ খাদ্য আনার জন্য কিন্তু উদ্যোক্তাদের সম্মেলন করা প্রয়োজন এবং তাদের দাবি দেওয়া সরকারের কাছে পাঠানো উচিত। এই প্রসঙ্গে আমি সেই পুরনো কথাটি বলতে চাই, যেটি হচ্ছে সন্তান না কাঁদলে নাকি মা দুধ দিতে চায় না। তো উদ্যোক্তারা যদি তার বিষয়গুলো সরকারের কাছে যথাযথভাবে তুলে না ধরতে বা তুলে ধরতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু সরকার এই দাবিগুলো কখনোই, কারণ আমাদের সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ থাকে এবং তাদের অনেক প্রায়োরিটি থাকে, তাদের প্রায়োরিটির মাঝখানে টপ প্রায়োরিটি হিসাবে নিরাপদ খাদ্য নিয়ে আসার জন্য, বিশেষ করে এই রমজানের সময় বা মাঝে মাঝে আন্দোলন হয়, সেই আন্দোলন না গিয়ে ধারাবাহিকভাবে এই নিরাপদ খাদ্যের আন্দোলনটি নিয়ে যাওয়ার জন্য আমাদের একটি অ্যালায়েন্স করা প্রয়োজন আছে। এবং এই অ্যালায়েন্সটি হবে নিরাপদ খাদ্যের উদ্যোক্তা, নিরাপদ খাদ্যের ব্যবসায়ী, নিরাপদ খাদ্যের প্রসেসিং এর সঙ্গে যারা জড়িত, এবং কেঁচো সার থেকে জৈব সার, জৈব বালাইনাশক যারা উৎপাদন করছে এবং বিক্রি করছে, সকলের সমন্বয়ে এরকম একটি ন্যাশনাল অ্যালায়েন্স, বিভাগীয় পর্যায়ে অ্যালায়েন্স এবং জেলা পর্যায়ে অ্যালায়েন্স করে সম্মিলিতভাবে যদি আমরা বিষয়টা ভোক্তাদেরকেও সচেতন করতে পারি, প্লাস রাষ্ট্রীয় ভাষায় এটা তুলে ধরতে পারি, তাহলে আমরা মনে করি যে আমাদের এই যে আন্দোলন চলছে নিরাপদ খাদ্যের, এটি আরো বেগবান হবে এবং ভোক্তা সেখান থেকে অনেক বেশি উপকৃত হবে। কারণ নিরাপদ খাদ্য আসলে তো নিশ্চিত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বলি এটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। রাইট। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা নিরাপদ খাদ্যের নিশ্চয়তাকে বলছি একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি, এটা কেউ একা পারবে না। এবং ডক্টর সেলিম আমাদেরকে যে তথ্য দিয়ে সহযোগিতা করলেন যে উদ্যোক্তা, উৎপাদক এবং যারা বিপণন সহ এই খাদ্য ভ্যালু চেইনের বিভিন্ন স্তরে যারা জড়িত রয়েছেন, তাদের প্রত্যেককেই সমন্বিত করা দরকার, তাদের প্রত্যেককে একসাথে আনা দরকার, এবং প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা রয়েছে, আলাদা আলাদা সুপারিশ রয়েছে, এবং এই সকলের কথা শুনে একটা সমন্বিত নীতি গ্রহণ যদি সরকারের পক্ষ থেকে করা না হয়, তাহলে নিরাপদ খাদ্যের আলোচনাটা শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা মনে করি যে আজকে যে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের জাতীয় ক্ষেত্রে, আমাদের দেশের বিভিন্ন স্তরে, সেক্ষেত্রে নিরাপদ খাদ্যের ক্ষেত্রেও আমরা একটা নতুন ধরনের ভাবনা পাবো। এখানেও কিছু সংস্কার হবে, এখানেও কিছু নতুন চিন্তার জাগরণ হবে। বিশেষ করে আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছেন, সেই তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসবেন বলে আমরা আশা করি, এবং তারা তাদের যে নতুন নতুন সৃজনশীল চিন্তা রয়েছে, সেই চিন্তাগুলো নিয়ে তারা সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করবেন। আমাদের উদ্যোক্তা ভাইকে ধন্যবাদ জানাই, আতাউর রহমান ভাই, এবং একই সাথে ডক্টর সেলিম, আপনাকেও ধন্যবাদ জানাই। আপনারা বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগটি নিয়েছেন, যে সম্মেলনের কথা বলছেন, তার সাফল্য কামনা করি। আপনার যদি লাস্ট মিনিটে কিছু বলবার থাকে, খুবই সংক্ষেপে। অনেক ধন্যবাদ। লাস্ট মিনিটে আমি শুধু বলবো যে জনগণকে, সরকারি কর্মকর্তাকে এবং উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে নিরাপদ খাদ্যের জন্য, এটি আমার আবেদন। ধন্যবাদ রাজধানী টিভিকে এবং ধন্যবাদ মিটন ভাইকে। জি, আপনাকেও ধন্যবাদ। আতর ভাই, আপনি কি সরকারের কাছে কোনো কিছু অনুরোধ করতে চান কিনা? আমি সরকারের কাছে এইটাই আমার দাবি যে আমরা ছোট ছোট উদ্যোক্তা যারাই আছি, আমরাও তাদের সহযোগিতা চাবো, আমরাও তার পাশে যাব, যাতে আমাদের প্রত্যেকটা নিরাপত্তা খাদ্য আমরা মানুষের ধারে পৌঁছাতে পারি। এবং সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যেরকম ডাক্তার মাহফুজ ভাই যে কথাটা বলল, এটা আমি খুব খুশি হলাম যে এরকম যদি আমরা যারা উদ্যোক্তা যারাই হয়েছি, আমাদের কিছু
পরিবেশের অভাব আছে, কিছু কাজেরও খাইতে আছে, এইটুকু সহায়তা করলে আমরা আগামী ইনশাল্লাহ আর আগে যেতে পারবো। সবাই হাত বাড়া দিলে আমরা সফল হব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। দর্শক মন্ডলী, রাজধানী টিভির সঙ্গে থাকবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা।